সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনও জাতির সামনে প্রশ্নবিদ্ধ। পিয়ারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি দল। জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত হলেও ভোট কবে হবে এ নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। যারা গণভোট দেবেন তারা গণভোট নিয়ে কতটা জানেন, সেই প্রশ্নও সামনে এসেছে। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আমলাতন্ত্র কার পকেটে, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, মাহবুব আজিজ সাংবাদিক ও কলামিস্ট, এবং মুক্তাদির রশিদ রোমিও সাংবাদিক, বাংলা আউটলুক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, গণতন্ত্রের জন্য আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। কোনো হুমকিতে ভয় পায় না জামাত, ভোট ডাকাতি ঠেকানোর আহ্বান আমিরের। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই, দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদকসহ বিভিন্ন সংস্থার দৌড়ঝাঁপ। আন্তর্জাতিক সমঝোতায় গতি না পেলে কাগজে কলমে আটকে যাবে সব উদ্যোগ। শুধু জব্দ নয়, দরকার আদালতের রায়। তুরস্কের সহযোগিতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত আলোকচিত্রী শহীদুল আলম পৌঁছালেন ইস্তাম্বুলে। আঙ্কারার প্রতি অন্তর্বর্তী সরকারের কৃতজ্ঞতা। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নভঙ্গ, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদো। গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আমলাতন্ত্র কার পকেটে। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল একই বিষয়ে কথা বলেছেন। আমরা আজিজুল বারী হেলাল ভাই, আজকে ওই দিক দিয়ে আসি, সাংবাদিকদের একটু মতামত নিয়ে তারপরে আপনার কাছে আসি। রোমিও ভাই, আজকে বিএনপির মহাসচিব বলেছেন আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমলাতন্ত্র এখন তাহলে কার পকেটে? অনেকেই এই কথাটা বলে থাকেন যে জামাত সরকার গঠন করলে কেমন হবে সেটা বোঝা যায় ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখলে। অর্থাৎ জামাতের যে ধরনের ফাংশনালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেগুলো রিফ্লেকশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই সরকার প্রচণ্ড রকম জামাতের সাথে সম্পৃক্ত, এবং জামাতকে কিভাবে গত 12-14 মাস ধরে প্রমোট করা প্রয়োজন সেইটা খুব দারুণভাবে করেছে। প্রত্যেকটা জায়গায় তাদের লোককে বসানো, তাদের মধ্যে, এবং এমনও দেখেছি আমি একদম প্রত্যেকটি জায়গায় তাদেরকে এত লোক আছে। হ্যাঁ, তাদের এত লোক আছে। তাদের লোকটা তো একদিনে তৈরি হয়নি, গত 30-40 বছর ধরেই তারা তৈরি করেছে। একটা শিবিরের ছেলেকে যখন 87 সালে রিক্রুট করে, সে তো এখন ডিএস হয়েছে বা সে জয়েন্ট সেক্রেটারি হয়েছে। তো এইভাবে তারা প্রচুর লোক তৈরি করেছে, এবং তাদের ফোকাসটাই ছিল এরকম। পাশাপাশি তারা যারা একটু হিজবুত তাহরির মেন্টালিটির আছে তাদেরকেও তারা অ্যাকোমোড করেছে, এবং এরকম রেফারেন্সও পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা আমাদেরকে চিন্তিত করছে সেটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতিতে এরা কেন এই কাজটি করছে যে নির্বাচনকে সামনে রেখে। নির্বাচন এর সবচাইতে বেশি ভূমিকা রাখে কারা? অ্যাডমিন এবং পুলিশ। পুলিশের এখানে একটা দেখেন, আমি আপনাকে একদম প্রমাণ আমার কাছে আছে, যে মানুষটি বিএনপি নেতাকর্মীকে হত্যার অনুমতি দিয়েছে সেই মানুষ এখন পুলিশের সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। এবং এটা বিএনপি জানেও না হয়তো যে বিএনপির কে হত্যা করা অফিসার এখন এই পুলিশ প্রশাসনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা কেন করেছে এবং সে তার লেজিটিমেসি কেন হচ্ছে? তার ছাত্র জীবনে সে শিবির করত, সেইটার বেনিফিট হিসেবে একেবারে জামাতের দায়িত্ব নিয়ে তারা এই কাজটা করেছে যে হ্যাঁ, তোমাকে এখানে বসতে হবে কারণ তুমি কমিটেড। তা আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলোকে দিলে জামাতের জন্য সুবিধা হবে সেই মানুষগুলোকে দেখছে। জামাত দেখছে না যে এইরকম একই কাজ কিন্তু আওয়ামী লীগও করেছিল, একইভাবে আওয়ামী লীগও খেলতে চেয়েছিল,
এবং সে 3টা নির্বাচনও করেছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে, এবং ফলাফল হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বকে এক পর্যায়ে পালিয়ে যেতে হয়েছে। আমি ভয় পাচ্ছি যে যে আশাবাদ আমি দেখেছিলাম, যে সম্ভাবনা আমি দেখেছিলাম 5 আগস্টে, যে সব রাজনৈতিক দলগুলো ভাবতে থাকবে এবং দেশকে নিয়ে তাদের সেন্টার হবে, সেটাকে বাদ রেখে তারা এমন একটি দিকে যাচ্ছে যেটার ভবিষ্যৎটা ভালো না। বাংলাদেশ কি মায়ানমারের দিকে চলে যাবে কিনা, বাংলাদেশ আর একটা মায়ানমার হবে কিনা, বা আর একটা মিশর হবে কিনা, এখন এটাই আমার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট বিষয় হয়েছে। এবং আমি একটু অ্যাড করব, এখন যা কিছু হচ্ছে যে কোনো জায়গায় আপনি যে কাজগুলোই দেখবেন, পেছনে দেখবেন যে জামাতের মানুষটা বসে আছে, সেই ছড়িটা ঘোরাচ্ছে, এবং এটা আপনি খুব খালি চোখে দেখতে পারবেন না যদি আপনি ওই নেটওয়ার্কটা না জানেন। এই কারণে আমি একটু উদ্বিগ্ন। জি, মাহবুব আজিজ ভাই, আপনিও কি আমলাতন্ত্র নিয়ে কার পকেটে আছে মুক্তাদির রশিদ রোমিও যে কথাটি বললেন তার সঙ্গে কি একমত কিনা? না, কিন্তু আমি কিছুদিন আগে তথ্য উপদেষ্টা একটা কথা বলেছেন যে প্রশাসন, বিএনপি, জামাত আসলে ভাগ বাটোয়ারা করে সব নিয়ে নিয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথাও বলেছেন তিনি সেটাও বলেছিলেন যে 8টি যদি বিএনপি নেয় 2টি জামাত, সংখ্যার উল্লেখ করেছিলেন। তার মানে তথ্য উপদেষ্টার কথায় কিন্তু মনে হয় যে আসলে জামাত 20%, বিএনপি 80%, তার কথা যদি আমরা ধরি, আসলে বিষয়টি এরকম না যে আমলাতন্ত্র কার পকেটে বলে এটাকে জামাতকে দিয়ে দেওয়া হবে। কারণ আমলাতন্ত্রে আসলে কতখানি পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে বা 8ই আগস্টের নতুন সরকারের পরে, এটা আমাদের একটু হিসাব করে দেখা দরকার। তো তার মানে আওয়ামী লীগ কি নাই হয়ে গেল দেশ থেকে, হয় জামাত বা বিএনপি? তা তো না। তার মানে আওয়ামী লীগই তো এখানে আছে। তাহলে কি তারা দল পরিবর্তন করলো? সেই যেরকম একটি বলা হয় গুপ্ত রাজনীতি, অর্থাৎ যারা আওয়ামী লীগ ছিল তারা কি জামাত হয়ে গেল? আপনার এখানে যে পরিসংখ্যান যদি আপনি নেন, তাহলে কত শতাংশ কর্মকর্তাদের পরিবর্তন করা হয়েছে। সেই অর্থে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করছিলেন তারা খুব বেশি পরিবর্তন হয়নি বলেই আমরা জানি। তার মানে এই জায়গাতে যেভাবে বলা হচ্ছে জামাতের বিষয়টি, এটা আসলে কতখানি জামাত কিংবা বর্তমান সরকার চাইছে সেটাও একটা দেখবার মতো বিষয়। এটা আসলে জামাতের নামে কিংবা বিএনপির নামে, সরকার তো ক্রিয়াশীল এখনো। তার মানে সরকার যা চাচ্ছে তা কি হচ্ছে না? আমার ধারণা সরকার যা চাচ্ছে তাই হচ্ছে, এবং সেইখানে তার ব্যবহার করবার জন্য তার যেই উদ্দেশ্য সেগুলো চরিতার্থ করবার জন্য যা প্রয়োজন তাই তারা ব্যবহার করছে। সেটা ইতিবাচক হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচকও হতে পারে। আর এখন যে রাজনৈতিক দলগুলো বলছেন, বিশেষ করে বিএনপি যে বললেন যে জামাতের পকেটে চলে গেছে আমলাতন্ত্র ইত্যাদি, এভাবে কিন্তু জামাতকেই অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। এত বড় রাজনৈতিক দল কি আসলে জামাত? তাদের কত শতাংশ ভোট আছে? আপনি দেখুন যে সর্বশেষ যে ভোটটা হয়েছে 2008 সালে, সেখানেও আওয়ামী লীগ বিএনপির ভোট কত, বা 2001, 96, 91-তে তাদের ভোট কত? জামাত তো এককভাবে নির্বাচনই সেই অর্থে করেনি। ঠেলে ঠুলে বিভিন্নভাবে এক ধরনের প্রোপাগান্ডা করে জামাত নিজেও কিছু কিছু সংবাদ কিন্তু পরিবেশন করছে, এমনভাবে তারা সংবাদ পরিবেশন করছে তারা যেন যে বিএনপির প্রায় সমতুল্য একটা রাজনৈতিক দল। তো এই কাজটি যদি বিএনপিও সেই ফাঁদে পা দেয়, যে বিএনপির মহাসচিব যদি জাতীয় জামাতকে এতখানি গুরুত্ব দিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সেই অর্থে তাদের এক ধরনের রাজনৈতিক পিছু হটাই আমি বলবো। তার চেয়ে বিএনপি যদি জামাতের আদর্শিক কোথায় বিভ্রান্তি আছে সেইগুলো নিয়ে আক্রমণ করে, যে জামাত তো 71 সালের যুদ্ধাপরাধী একটি রাজনৈতিক দল, যেই আত্মসমর্পণের দলিল আমরা জানি, যেখানে লেখা ছিল যে সিভিল আর্ম ফোর্স আত্মসমর্পণ করলো, সেই সিভিল আর্ম ফোর্স মানে কি? এই জামাতেরই পূর্বসূরীরা। তাহলে সেই জামাত কোন অর্থে আবার কি প্রক্রিয়ায় রাজনীতিতে সক্রিয় হলো? এই প্রশ্নগুলো কিন্তু বিএনপি করতে পারে এখন। এবং এই একটি যুদ্ধাপরাধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে গণহত্যার দায়ে দোষী আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এই প্রশ্নও বিএনপির কাছ থেকে আসা উচিত এবং আসবে বলে আমি মনে করি। জি, হেলাল ভাই, যেটি মাহবুব আজিজ ভাইয়ের শুরুর দিকে যে কথাগুলো বলেছেন যে কত শতাংশ পরিবর্তন হয়েছে, যে আপনারা মানে আমরা তো তার কথা মতে বা আমরাও দেখছি যে খুব একটা বেশি পরিবর্তন হয়নি 5 আগস্টের পরে, তাহলে জামাত আমলাতন্ত্রকে দখল করে নিল বা জামাতের পকেটে চলে গেল, এই কথাগুলো কেন উঠবে তাহলে? আমাদের দুই জার্নালিস্ট ভাই যে বক্তব্যগুলো দিলেন তার সাম আপ করলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, এই যে আজিজ ভাই একটা কথা বলছেন যে এত 17 বছর আওয়ামী লীগ ছিল ব্যুরোক্রেসিতে, তারা কি সব বাদ হয়ে গেল?
এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে তারা কিন্তু বাদ হয়নি, তারা কিন্তু এখনো রয়ে গেছে। এখন তারা আপনার দেখছে যে যদি একটা গণতান্ত্রিক সরকার বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, আর সেটা যদি বিএনপি হয় বা যেই হোক, তাদের বিচার হবে। এবং তারা আবার আপনার পলাতক মাফিয়াদের সাথে তাদের যোগাযোগটা কিন্তু অক্ষুণ্ণ আছে। এই যে আগের যে আমলাতন্ত্রে যা রয়ে গেছে, তারা একটা সংযোগ স্থাপন করেছে জামাত ইসলামের সাথে। এই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখানে একটা মধুর আতাত তাদের মধ্যে আগের ব্যুরোক্রেসির সাথে জামাতের একটা মধুর আতাত হয়েছে। এবং আমি রাজনৈতিক পর্যায়েও প্রান্তিক পর্যায়ে যে দেখছি যে আওয়ামী লীগের যে ভোটারগুলো রয়ে আছে, তারা কিন্তু ভোটের পলিটিক্সের ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। ওই ট্রাম্প কার্ডটা কে নেবে? আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন, না, ওটা মামলা বলি। বাণিজ্য করবেন, তাহলে তো ওদের দিকেই তো যাবে। মামলা করা বাণিজ্য এটা আরেকটা প্রসঙ্গ। তো এইখানেও একটা কিন্তু আতাত আমি দেখছি, সেটা হতে হতে পলিটিক্সে এইগুলো হয়। কিন্তু ব্যুরোক্রেসিতে যদি এটা হয়, তাইলে কিন্তু আপনার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন থেকেই যায় যে আপনার ব্যুরোক্রেসিতে আগের যারা আওয়ামী লীগে রয়েছে, তারা এখন বিএনপিকে আপনার দমানোর জন্য বা বিএনপিকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত রাখার জন্য আপনার কারো একজনের সাথে ব্যালেন্স করবে। বিএনপির সাথে করেনি, জামাতের সাথে করছে। একজন উপদেষ্টা বলছে যে উনি বললেন 80% 20% না। আমি দেখলাম যে মাহফুজ বলল যে অর্ধেক নিয়েছে জামাত, অর্ধেক নিয়েছে বিএনপি। এই বক্তব্য কিন্তু তার কাছ থেকে আশা করা যায় না, কারণ তাই তো তিনি ব্যর্থ হয়েছেন, তাই না? এখন আমরা বলছি যে দেখেন, ব্যুরোক্রেসিতে যে আপনার দলবাজি চলছে, আপনার 5ই আগস্টের পরে কিছুদিন শুনলাম যে এনসিপির নেতারা নাকি ওইখানে সমানে ডিসি নিয়োগ, এগুলো তো পত্রিকা আসে, ডিসি নিয়োগ অমুক নিয়োগ দিয়েছে। এরপরে আমরা জানতে পাচ্ছি যে যে সমস্ত আওয়ামী লীগ আমাদের ব্যুরোক্রেসি রয়েছিল, তারা একটা জামাতের স্ট্যান্ড নিয়েছে। এরকম উদাহরণ আমি বিভিন্ন জায়গায় আমি এটা দেখছি। এই জন্য বিএনপি দেখবেন সংস্কার কমিশনে একটা কথা বলছে যে নির্বাচন চলাকালীন সময়ে যখন নির্বাচন হবে, তখন এই সমস্ত যে দায়িত্বে যে ব্যুরোক্রেসির যারা থাকবে বা ল এনফোর্সিং এজেন্সি যারা থাকবে, ইভেন ইনস্টিটিউশনাল যে বডিগুলো আছে, সংবিধিবদ্ধ যে বডিগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, এরা নির্বাচন চলাকালীন সময়ে যদি কোনো ক্রিমিনাল অফেন্স, কোনো রিগিংয়ের সাথে বা নির্বাচনকে দায়িত্ব অবহেলা করে, তখন তার একটা ক্রিমিনাল লায়াবিলিটি নিতে হবে, বিচার তার একটা হবে। এই একটা বক্তব্য কিন্তু নির্বাচন ঐক্যমত কমিশনের কাছে আমাদের রয়েছে। ওই যে এনসিসি করতে চাইছিল আপনাদের আমাদের ঐক্যমত কমিশন, সেখান থেকে আমরা সরে এসে বললাম যে না, যে সমস্ত সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তাদের আইনের মধ্যে আরও কিছু ইনকর্পোরেট করে বিচার করা হবে। এবং দায়িত্বে থাকাকালীন সময়েও নির্বাচন কমিশন যদি নির্বাচন আপনার সে কোনো বায়াস হয়ে যায়, যাকে যদি প্রমাণ হয়, তারাও সে সময় বিচার হবে। এই কথাগুলো আমরা বলছি। এখন আমার বক্তব্য হলো যে এই যে বিএনপি যেমন বলছে যে প্রশাসনে আপনার জামাতের আধিক্য, আবার দেখলাম জামাত বলছে যে উপদেষ্টারা কেউ বিএনপির হয়ে গেছে, এরকম কিছু বলছে না। আমার ব্যক্তিগত মতামত হলো যে এগুলো সত্য মিথ্যা আপনি ওইভাবে নিশ্চিত হতে পারবেন না। তবে এগুলো সব যে পলিটিক্যাল রেটরিকও বলবো না, পলিটিক্যাল একটা ট্রিক্স, কৌশল, রাজনীতির মাঠ গরম রাখার জন্য এবং পলিটিক্যাল যে লেভেল প্লেইং ফিল্ড সেটাকে ঠিক রাখার জন্য যে কেউ কোনো দিকে ঝুঁকে না যায়। কারণ আমি আমার মূল বক্তব্য হলো যে নির্বাচনটা ইনডিসপেন্সিবল, এটা অপরিহার্য। আপনি অন্য কোনো কিছুর বলে কিছু বলে একটা বাবল তুলে যে এই হয়েছে সেই হয়েছে, নির্বাচন তালি করা যাবে না, এটা যেন না হয়। নির্বাচনটা হতে হবে। এখন সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য আমলাতন্ত্র বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেইখানে যাতে সবাই আপনার ইম্পার্শিয়াল হয়ে কাজ করতে পারে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য করা রোমিও উচিত। ভাই, গত কয়েকদিন ধরে আলোচনা যে কয়েকজন, বিশেষ করে নাহিদ ইসলামের একটি মন্তব্যের পরে যে কয়েকজন উপদেষ্টা আখের গোছাচ্ছেন, তারা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন
এবং গত কয়েকদিনে দেখলাম যে দুজন উপদেষ্টা তাদের এই বক্তব্যের কারণে একটা বিব্রত বোধ করছেন, দুঃখ পাচ্ছেন। এবং আজকে আবার দেখলাম জামাতের পক্ষ থেকে যে কয়েকজন উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ। আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আপনার কাছে মনে হয় কাদেরকে আসলে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে, যদিও কেউই কিন্তু নাম বলে নেই? না, এইটা থ্যাংক ইউ। মানে নাহিদ যে কথাগুলো বলে তার পেছনে কিছু কারণ আছে। আপনি জানেন যে এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি তারা আসিফ নজরুলের ছাগল নিয়ে এসে খেয়ে ফেলছিল, এবং এটার কারণ ছিল যে যেটা আমার স্টোরিতে এভাবে লেখা নেই, কারণ এটা লেখাটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যে আসিফ নজরুলকে তারা যেভাবে বিশ্বাস করেছিলেন, যে আস্থার জায়গায় তারা নিয়েছিলেন একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে, পরবর্তীতে এসে উনি দেখেন যে ব্যাপারটা ওরকম নাই। সেফ এক্সিটের অভিযোগ আসলেই আছে। সেফ এক্সিটের বিষয় যেটা আছে, আমরা তথ্য পাচ্ছি কিছু, সেটা এরকম না যে কোনো উপদেষ্টা টিকিট ভিসা করে রাখছেন বা এর বিষয়টা এরকম না। হয়তো দেখা যাচ্ছে যে তার কোনো উপদেষ্টা, সে এখন উপদেষ্টা, তার ওয়াইফকে কোনো ভালো জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করছেন যাতে সেখানে উনি চলে যেতে পারেন, এরকম রাজনৈতিক মহলে এই গুজবগুলো আছে। কিন্তু আসল জায়গাটা কি? আসল জায়গাটা হচ্ছে যে এই তরুণরা তো একটা সম্ভাবনা চিন্তা করেছিল। তাদেরকে প্রথমত খুব সিস্টেমেটিক্যালি তাদেরকে সোসাইটিতে যখন উপস্থাপন করা হয়েছে এবং মাস্টার মাইন্ড বলে তাকে আইসোলেট করে ফেলা হয়েছে, প্রধানমন্ত্রী হবে নাহিদ এরকম কথা বলে তাকে সোসাইটি থেকে এলিনিয়েট করা হয়েছে, এইগুলো রেথরিক্স। এবং তার এক ভক্তকে দেখলাম ফেসবুকে লিখেছেন যে নোবেল পুরস্কার যেন কেন পেল না নাহিদ, এরকমও একটা কথা বলছে। এইগুলো আসলে খুবই রেথরিক্স। এবং এতে যেটা হয়, আপনি যখন একজনকে দেখেন, আমাদের ভেতরে কিন্তু আওয়ামী লীগের ট্রমাটা রয়ে গেছে। আমরা দেখছি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের একজন নেতা ছিলেন, রাইট? উনি তো একটা সাধারণ মানুষ ছিলেন, আমার আপনার মতো রক্ত বের হতো সব, তাকে একদম ঈশ্বর বানায় ফেলা হলো। তো মানুষ যখনই দেখতেছে কাউকে এরকম আপনি ঈশ্বর বানাই ফেলতেছেন, তার নিয়ে ওই আপনার মনে আছে একটা ভিডিও চিটাগংয়ে যে সেই মানে ওই হাই হোসেনের মতো করে করা হয়েছে। তো এইগুলো না মানুষ খুব ট্রমাটাইজ হয়ে আছে, স্টিল ট্রমাটাইজ। সে হাসিনার সময়কার সেই ট্রমার ভেতরে যখনই দেখতেছে যে আরে একইভাবে তো হচ্ছে, তখন সে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন জামাত এই জিনিসটা ধরতে পারছে, বিএনপির আমি বলবো না বিএনপি খুব একটা ধরতে পারছে, জামাত ধরতে পেরে সে আগেই ওই সময় ইমিডিয়েটলি কোথাও কিন্তু কোনো ব্যানার ফেস্টুন এগুলো তখন দেয় নাই, এখন সবখানে ভরে ফেলছে। আপনি এখন রাস্তায় যান, সবখানে দেখবেন জামাতের পোস্টার দিয়ে ভরা, কারণ সে নির্বাচনমুখী হয়ে গেছে ফুল। ওই সময় কি করছে, সে একদম খুব নিরীহ। ভাই আপনার কাছে যায়, আপনাকে আমি একদম স্পেসিফিক তথ্য দিই, হারুন যে জয়েন্ট কমিশনার ডিআইজি হারুন, তাকে আমরা চিনি তাই না? এই হারুনের কোনো ক্ষতি হচ্ছে কিনা 5 আগস্টের পরে সবার আগে খোঁজ নিয়েছে কে জানেন? জামাতের লিডারশিপ। তো এই যে তারা যে এইভাবে খেলাটা খেলতেছে, এইটা অনেকে ধরতে পারেনি। এবং আমাকে একদম মানে আমি বলছি হর্সেস মাউথ থেকে বলতেছে যে আমার খোঁজ নেওয়া হচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগছে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আমি কেন বলছি, যে এই পলিটিক্সটা জামাত ধরতে পারছে যে আমার আর ওই পলিটিক্সে আমি যাইতে পারবো না। আর আওয়ামী লীগের যা কিছু আপনি রিজেম্বল করতে যাবেন, ওই একসঙ্গে হাঁটতেছেন, 20 জন লোক আপনার সাথে যাচ্ছে, এগুলো দেখলেই সে, আর যে মানুষকেই আপনি অনেক উপরে উঠানোর চেষ্টা করছেন, সেই এইখান থেকে কিন্তু সোসাইটি থেকে আলাদা হয়ে যাবে। এবং রমি ভাই আপনার কাছে আবার আসবো, আমাদের আজকে সময় কম, তো অল্প অল্প করে আরেকটু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মাহবুব আজিজ ভাই, যেটা রোমিও ভাই বললেন যে সেফ এক্সিটের বিষয়টি কিছুটা হলেও মানে বাস্তবতা আছে, আপনার কাছে কি তাই মনে হয়, নাকি অন্য যে দলগুলো বলছে তারা আসলে সরকারকে চাপে রাখা একটা কৌশল হিসেবে এগুলো করছে? আসলে যে প্রশ্নটি আপনি করলেন বা যে কথাগুলো রোমিও সাহেব বললেন, এর সাথে আমি একটা খুব প্রশ্ন তুলতে চাই। আসলে এই যে রাজনৈতিক বাদানুবাদ এবং রাজনৈতিক এক ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, আসল সত্য কথাটা কিন্তু সবসময় উজ্জ্বল থেকে যাচ্ছে। আপনার লড়াই তো হবে আদর্শগত লড়াই। আপনার আদর্শের প্রশ্নটা কোথায়? আপনি বলেন নাহিদ সাহেব বলছেন বা মাহবুব সাহেব এই কথা বলছেন, বিএনপি এই কথা বলছে, জামাত এই কথা বলছে, জামাতকে আমরা নানানভাবে হিরো বানিয়ে ফেলছি এবং বলা যাচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে তাকে ঈশ্বর বানানো হয়েছে। এই যে সব কিছু বানানোর যে ব্যাপারগুলো, এই সব কিছু বানায় কখন মানুষ? যখন তার আদর্শ থাকে না, তখন তো তাকে বানাইতে হয়। আপনি আজকে যখন আলোচনা করছেন জামাতকে নিয়ে, জামাতের পায়ের নিচে যে মাটি নাই, এই প্রশ্নটি কেন আমরা করছি না?
বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে যারা তাদেরকে সম্পর্কে অভিযোগ করছে, কে পোস্টার দিচ্ছে না পোস্টার দিচ্ছে সেটা না তুলে আপনি যে ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলনের কথাই সারা জীবন ধরে বললেন, এখন নির্বাচিত হলে আপনি কি শরিয়া আইন করবেন? তাহলে তো আপনার হাত কাটার আইন চলে আসবে। তাহলে আপনি গণতান্ত্রিক নির্বাচন করছেন কোন উপায়ে, কেন করছেন? এই প্রশ্নগুলো কি আসা উচিত না আরো সরাসরি? আপনি কার পকেটে কি আমলাতন্ত্র, তা না বললে জিতলে আপনি কি করবেন, এই প্রশ্নগুলো তো অনেক বেশি যৌক্তিক এবং প্রয়োজনীয়। সেই প্রশ্নগুলো কেন করা হচ্ছে না? কারণ কারো সেই প্রস্তুতিই নাই। সকলেই ভাবছে আমি 20 জন নিয়ে যাব, 30 জন নিয়ে যাব, ভোট আমার কাছে হবে, কিভাবে ভোট নেওয়া যায়, পুলিশ কার পক্ষে, অমুক কার পক্ষে, তমুক কার পক্ষে। এইটা আসলে রাজনীতির ঠিক জায়গাটি নয়। আমরা অবশ্যই চাইব আপনি আদর্শগত লড়াই করুন। আপনি একটা মুক্তিযুদ্ধ জাত একটি জাতি, একটি বাংলাদেশ, এই রক্তাক্ত উপাখ্যান আমরা কেন ভুলে যাচ্ছি? আপনি কেন প্রশ্ন করছেন না? আপনারা যারা নতুন সংবিধানের কথা বলছেন, আপনারা কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নতুন সংবিধান করবেন? তাহলে মুক্তিযুদ্ধ যদি থেকে থাকে তাহলে তার আদর্শগুলো কোথায়? আপনি নির্বাচিত হলে সেই আদর্শগুলো কি করে আসবে? আজকে গণভোট নিয়ে এত কথা হচ্ছে, যে গণভোটটার উদ্দেশ্য কি আসলে? উদ্দেশ্য কি 4 সংবিধানের যে মূল স্তম্ভ সেগুলোকে ভুলিয়ে দেবেন আপনারা? এবং যারা এই সমস্ত কথা খুব বলছেন তাদের সামনে আসলে কি আদর্শ থাকবে? এনসিপির রাজনৈতিক আদর্শ কি সেটা কি তারা পরিষ্কার করেছে? তারা কি আসলে ডান, বাম, না মধ্য, না গোলাকার? আমরা জানি না। বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশপন্থী জিনিসটা কি? তাহলে তো মুক্তিযুদ্ধের 1971 সালে বাংলাদেশ হয়েছে। তাহলে সেই জায়গাতে তাকে দাঁড়াতে হবে যে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থী কিন্তু একটা হাস্যকর বিষয় নয়। বাংলাদেশপন্থী মানে পাকিস্তানের সঙ্গে 23 বছরের সশস্ত্র সংগ্রামের শেষ অধ্যায়। সেই জায়গায় তাদেরকে দাঁড়াতে হবে। আমার কথাটি হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন তার সরাসরি উত্তর হতে আমাদের এখানে আদর্শগত লড়াই অনুপস্থিত। এই কারণে এই সমস্ত বাহাস হয় বেশি। জি, হেলাল ভাই, আপনার কাছে একটু গণভোট নিয়ে আসি। আপনি গণভোট নিয়ে আপনার মন্তব্য জানতে চাই যে গণভোটটা কবে হবে সে বিষয়ে ঐক্যমত্য কমিশনে গিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। এখন যতটুকু শোনা যাচ্ছে যে এই সিদ্ধান্তটি আসলে সরকারের উপরে তারা ছেড়ে দিতে চায় এবং বাস্তবায়নের উপায় দেখে আসলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এবং এটি যদি না হয়, রাজনৈতিক দলগুলো যদি স্বাক্ষর না করে, তাহলে ভবিষ্যৎ রাজনীতিটা কেমন হবে তখন? গণভোটে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। এখন যে করব না, করছি না, এসব কথা বলছে, এগুলো আমি আগেই বলছিলাম। রাজনৈতিক কৌশল, একটা নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য মাঠগুলো এবং জনগণকে একটা আপনার গরম রাখার জন্য এইসব রাজনৈতিক দলগুলো বলতো। গণভোটে মানে জুলাই সনদের স্বাক্ষর তারা করবে, সবাই করবে রাজনৈতিক দলগুলো, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আমার কাছে মূল বক্তব্য হলো যে গণভোটটার কি আসলে প্রয়োজন ছিল? এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের দল শেষ পর্যন্ত গণভোটে রাজি হয়েছে, কারণ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের আস্থা এবং অনাস্থার একটা বা বিশ্বাসের একটা ঘাটতি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বলা হচ্ছে একে অপরকে, যে আস্থা নেই, বিশ্বাস নেই। উল্টা করে বলা হয় যে নাকি 91 সালে 3 জোটের রূপরেখা মানা হয়নি। আসলে 3 জোটের রূপরেখা মানা আছে। 3 জোটের যখন একটা সংস্কার কমিশন কিছু করা হয়েছিল সেইগুলো আর কাজ করেনি। 3 জোটের রূপরেখা যা ছিল তা কিন্তু তার থেকে বেশি মানা হয়েছে। এক্সেপ্ট রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে ডিবেটস থাকেই। যাই হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না। তো এখন গণভোটটাকে আসলে খুবই প্রয়োজন ছিল। কারণ দেখেন, গণভোটে আপনি দিচ্ছেন কেন? যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সবাই বলছে যে যেই সরকার তাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু না, যদি না করো, না করিতে সে জনগণের কাছে কমিটমেন্ট ভঙ্গ করে তার জন্য তাকে আবার সে হাসিনার মতো পরিস্থিতিতে পড়তে হবে। তারপরও এটাকে তারা বলছে যে না, এটা জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নিতে হবে। ঠিক আছে, জুলাই সনদটা যদি দেখেন, আমি দেখলাম জুলাই সনদে রয়েছে কি যে কেন আমরা গণ অভ্যুত্থানটা করলাম, 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি রয়েছে এবং আগামীতে বাংলাদেশটা কিভাবে চলবে তার কিছু সংস্কার প্রস্তাব সেখানে রয়েছে। কিন্তু ভোটটা সুষ্ঠু গ্রহণযোগ্য করার কোনো কথা কিন্তু জুলাই সনদে নেই। এটা অন্য একটা চ্যাপ্টার। এখন দেখেন, জুলাই সনদের এইটা যদি আমি গণভোটে দিই, সেই গণভোটে যদি আল্লাহ না করে যদি হেরে যায়, না ভোট বেশি পড়ে, তাইলে কি আমরা জুলাই গণ অভ্যুত্থানকে মিথ্যা ছিল আমাদের আবু সাইদ, ওয়াসি, মুগ্ধ রক্ত কি অযথা দিল? মানে জুলাই সনদটা ঠিক, জুলাই অভ্যুত্থানটা কি ঠিক ছিল না? মানে হাসিনার বয়ানটা তার ঠিক ছিল? আমার বিশ্বাস
হা ভোট জয়যুক্ত হবে। কিন্তু যদি 10 ভাগ বা 15 ভাগ বা 20 ভাগ ভোটও পড়ে আপনার জুলাই সনদের বিপক্ষে, তাহলে ওই 20 ভাগ লোক তাহলে এখনো মনে করে যে মুগ্ধর রক্ত, সাইদের রক্ত, এটা অযথা ভুল রক্ত দিয়েছে। মানে এটাকে আপনি তার মানে জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের চেতনাকে আপনি বিতর্কিত করছেন। এখন বলছেন যে আপনার দল তাহলে কেন রাজি হলো? আপনি দেখেছেন যে আমরা কতবার বলেছি যে এইটাকে আইনি ভিত্তি দিতে গেলে যদি আইন করতে আইন করবে, সংসদে সংবিধান পরিষদে সংসদে যাবে, অথবা হাইকোর্টের থেকে আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স দিই। কিন্তু অন্য অন্য দল একদম নাছোড় বান্দা, তারা পলিটিক্যাল অনভিজ্ঞতা থেকে। আমি এখন দেখি যে গণভোটটা করে এখন তারা তুলছে যে ওটাকে আবার গণপরিষদ করে সংবিধান রিরাইট, মানে 71 ভুলিয়ে দাও, 90 ভুলিয়ে দাও, 24 থেকে বাংলাদেশ শুরু। এই যে জিনিসগুলো শুরু করেছে, এটা আমি মনে করি যে গণভোটটার কি আসলেই কোনো প্রয়োজন ছিল? আমরা তো জুলাই সনদ যেটা আসে সেটা তো আপনার ইমপ্লিমেন্ট করতেই হবে, এবং বিএনপি বলছে যদি আমরা ক্ষমতায় আসি আমরা 2 বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করবো, তাই না? জি, আপনার কাছে আবার আসবো। হাতে 5 মিনিট সময় আছে, 2 মিনিট করে সময় নিতে পারবেন আপনারা। রোমিও ভাই, আপনার কাছে অন্য একটি বিষয় আলোচনা করতে চাই যে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 30 জনের বিরুদ্ধে গুমের 2টি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। এর মধ্যে সাবেক বর্তমান প্রায় 23 জনের মতো সেনা কর্মকর্তা রয়েছেন। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসে সতর্ক করেছেন বাংলাদেশপন্থী যারা রাজনীতি করছে তাদেরকে। কেন সতর্ক করলেন, কি হচ্ছে? আমার কাছে মনে হয়েছে যে দেখেন, আমি প্রথম থেকে বলে আসছিলাম যে এই যে গুম কমিশন বা বিচারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার ভিতরে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা একটা ন্যারেটিভ ডেভেলপ করতে চাচ্ছে দীর্ঘদিন ধরে, যে বাংলাদেশে আসলে যারা গুম হয়েছে তারা গুম হয়েছে মূলত ধর্মীয় কারণে, ধর্মকে খুব খতরে মে হ্যায় এরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করতে চায়। আর আমি বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে শেখ হাসিনার আমলে একটা পান দোকানদার থেকে রাজনীতিবিদ পর্যন্ত যারাই ডিসেন্ট হয়েছে, যারাই বিরোধিতা করেছে তাদেরকে গুম করা হয়েছে যে রাজনৈতিক কারণে। আমার ইয়েটা হচ্ছে, যদি আপনি এইরকম একটা ধর্মতত্ত্বের ভিত্তিতে এগিয়ে নিতে চান, যে কাজটি 14 সালে নির্বাচনের আগে মোদি করেছিলেন, যে হিন্দু খতরে মে হ্যাঁ, ওই একই বয়ানটা আসলে তৈরি করার জন্য এমন একটি প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। একই সঙ্গে আর্মিকে চাপে রাখা এই কারণে যে আর্মিকে যদি আপনি চাপে রাখতে পারেন, তার যে একটা চাইনিজ টিল্ট আছে সেইটা ইউএন মেকানিজম, এই বাংলাদেশে তো আপনি জানেন যে ইউএন যে সিস্টেম আছে তারা পুরাপুরি আইসিটিকে এবং এই গুম কমিশনকে একরকম এম্পাওয়ার করছে এবং তারাই বয়ান তৈরি করছে গ্লোবালি। এই কাজটা খুব সহজ হবে আর্মিকে তাদের কন্ট্রোলের ভিতরে রাখা। আর্মিকে যদি তারা কন্ট্রোল রাখতে পারে, আগামী নির্বাচনটা তাদের জন্য তাদের মতো করে করা অনেক সহজ হয়ে যাবে। জি, মাহবুব আজিজ ভাই, যেটি হেলাল ভাই বলছিলেন যে গণভোটে না জয়যুক্ত হলে পরিস্থিতি তখন কি দাঁড়াবে? দেখুন যে আমাদের এখানে 3টি গণভোট হয়েছে। 77 সালে জিয়াউর রহমান করলেন, তারপরে 85 সালে এরশাদ করলেন, আর 91 সালে ওই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদ ইয়েতে যাবে। তো আমাদের দেশ উপমহাদেশে যখনই গণভোট হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। এবং আপনি পাকিস্তানের একটা উদাহরণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জিয়াউল হক একটি গণভোট দিয়েছিলেন যে আপনারা কি ইসলামী শাসন চান, এবং জিয়াউল হককে চান, হ্যাঁ অথবা চাই না। তার মানে এইরকম হচ্ছে আমাদের গণভোটের ইতিহাস। তো এই জায়গায় যে গণভোট নিয়ে যে কথাটা হচ্ছে, আসলেই এটা একটা অর্থহীন আলাপ আমি মনে করি। কারণ এই গণভোট কেন? আপনি যেই দলের পক্ষে মানুষ ভোট দেবে সেই দলের যেই সমস্ত ম্যানিফেস্টো থাকবে, তারা নির্বাচিত হলে তারা করবে, সেগুলো পালন করবে, তাহলেই তো তার পক্ষেই তো ভোট দেওয়া হচ্ছে। আবার গণভোট আলাদা করে দেওয়া এবং সেটি আবার আগে করে নেওয়া, এই সমস্ত আসলে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা আমি মনে করি। যদিও হয় সেটা একদিনই হওয়া উচিত, কারণ আরেক দিন আপনি করবেন এই টাকাগুলো কার আসলে? আপনি কথায় কথায় একটি এই সমস্ত কেন আপনি এতগুলো টাকা খরচ করবেন? আপনি কি জানেন যে আমাদের কত দারিদ্র বেড়েছে, আমাদের বেকারত্ব কি করে বাড়ছে, গত এই 12-14 মাসে আমাদের পরিস্থিতি কি? এখন যারা এই সমস্ত দেশ চালাচ্ছেন তাদেরকে তো আসলে বোধহয় বাজারে যেতে হয় না, ক্ষমতার অলৌকিক যে সুবাস সেগুলা দিয়েই বোধহয় তাদের চলে। আমাদের তো সাধারণ মানুষদেরকে বাজারে যেতে হয়, তাদেরকে তো একটা চাকরি করে চলতে হয়। তো এই জনগণ জানে কিনা যে তাদের জনগণ কি এখানে কোথাও আছে? আপনি গণভোট করছেন, আপনি সংবিধান তৈরি করছেন, আপনি তৈরি করবেন, আপনারা একের পরে এক দাবি করছেন, এখানে জনগণ কোথায়?
আপনারা যেই কয়জন রাজনৈতিক দল এখানে আছে, সর্বশেষ যে রাজনীতিগুলো হয়েছে আমাদের এদেশে কোথায় হয়? নির্বাচনের মাধ্যমে তো হয়। 2008 সালের নির্বাচনে তো 48% ভোট আওয়ামী লীগের, 2001 সালে 36 বোধহয় সবচেয়ে কম। তার আগের দুটো ভোটেই তো দুই দল বিএনপি আওয়ামী লীগ 40-40 নেক টু নেক তাদের ব্যাপার। তাহলে এই ভোটগুলো যাবে কোথায়? এটা নিয়ে কিন্তু কোনো আলাপ হচ্ছে না। সবাই যার যার মতো করে ভাবতেছে যে আমি কোনো রকমভাবে ক্ষমতার অংশীদারটা হই। ক্ষমতার অংশীদার, এই ক্ষমতা মানে হচ্ছে বিভিন্ন রকমের সামর্থ্য বাড়িয়ে দেয়। সেই জায়গার থেকে সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। এখানে গণভোট খুব গুরুত্বপূর্ণ নয়। আওয়ামী লীগের ভোটগুলো আসলে যাবে কোথায়? আওয়ামী লীগের ভোটগুলো যাবে কোথায় এটা যারা ভোটার তারা ভালো জানে। তবে এখানে যে পলিটিক্যাল যে ডিসকোর্সটা তৈরি হয়েছে, আমি কলাম প্রথমেই বলছি যে এটা একটা ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে আওয়ামী লীগের যে ভোটগুলো। মানে রাজনৈতিক দলগুলো এই ভোটটা নেওয়ার জন্য দেখবেন টেলিভিশনে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে মানে নির্বাহী আদেশে বন্ধ করতে হবে, কলমের খোঁচায় বাদ দিতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে সমানে বিশুদ্ধ। কিন্তু আপনি প্রান্তিক লেভেলে, আমি প্রথমে বলেছি প্রান্তিক লেভেলে দেখেন কিছু কিছু একটা দল, বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ, আমি দেখলাম, আমি নিজে যেহেতু প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, তারা সদস্য ফর্ম বিক্রি করছে, সদস্য ফর্ম দিচ্ছে সদস্য সংগ্রহ করার জন্য। সেখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে চোর, কে বাটপার, কে ভালো লোক, কিছু না, সবাই মেম্বার হয়ে যাচ্ছে। আমরা যেখানে অন্য অন্য রাজনৈতিক দলও বলছি যে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, এরকম যেন আমাদের যে প্রান্তিক পর্যায়ে কমিটিগুলো হচ্ছে না যায়। দু একটা যা খবর এসছে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। কিন্তু আমি দেখলাম এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি, এই যে তিনি আওয়ামী লীগের এই ভোটটা অ্যাট্রাকশন করার জন্য টেলিভিশনে এসে একরকম কথা করছে, প্রান্তিক পর্যায়ে আর একরকম কাজ করছে তাদের ভোটটা অ্যাট্রাক্ট করার জন্য। আর একটা কথা বলেছেন, গুম খুনের ইতিহাস নাকি ধর্মীয় কারণে গুম খুন হয়েছে। কত বড় একটা চিন্তা করেন, ধর্মকে রাজনীতির হীন স্বার্থে, ধর্মের মতো একটা মহান ঐতিহ্যকে, ধর্মের মতো একটা মহান জিনিসটাকে আমরা বিভক্ত করে দিচ্ছি। অথচ আমরা জানি যে গুম খুন হয়েছে সব পলিটিক্যাল। একেবারে শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।